উত্তরবঙ্গের জঙ্গল এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, তার সাথে রয়েছে বন্যপ্রাণী, হাতি, লেপার্ড, বাঘ, বাইসন, হরিণ। এগুলো কিন্তু পর্যটকদের কাছে বলা যেতে পারে খুবই আকর্ষণীয় বিষয়। কিন্তু অনেকে কি জানেন, এই মানুষের সাথে এই বন্যপ্রাণীর যে সংঘাত যেভাবে দিনের পর দিন বেড়ে যাচ্ছে, তাতে কিন্তু বহু প্রাণহানি ঘটছে এবং হচ্ছে একই সাথে ফসলের ক্ষতি, ভাঙছে ঘর বাড়ি থেকে শুরু করে স্কুলের বিভিন্ন ভবন। কেন এমন হচ্ছে? কেন মানুষ এবং বন্যপ্রাণীর সংঘাত বাড়ছে? বাংলা কি বলছে? আমরা উত্তরবঙ্গের জঙ্গলে জঙ্গলে ঘুরেছি, প্রান্তিক উত্তরবঙ্গের বিভিন্ন বনবস্তিতে ঘুরেছি, চা বাগান এলাকায় ঘুরেছি। ঘুরে ঘুরে আমরা মানুষের বক্তব্য শুনেছি যে কেন মানুষের সঙ্গে বন্যপ্রাণীর সংঘাত। সবচেয়ে বড় বিষয় যে হাতির তাণ্ডব কিন্তু উত্তরবঙ্গের এই ডুয়ার্স তরাই অঞ্চলে মারাত্মক আকার ধারণ করেছে। বলা যেতে পারে আলিপুরদুয়ার যে জেলা উত্তরবঙ্গে, সেখানকার আসাম সীমান্তবর্তী যে সংকোশ এলাকা, সেখান থেকে শুরু হয়েছে হাতির করিডর। এই বুনো হাতির করিডর ওখান থেকে শুরু হয়ে আলিপুরদুয়ারের ডুয়ার্স এলাকা দিয়ে, জলপাইগুড়ির ডুয়ার্স এলাকা দিয়ে, বলা যেতে পারে জলদাপাড়া, গরুমারা এবং চাপড়ামারি দিয়ে তা কিন্তু তরাইয়ের দিকে চলে যাচ্ছে, অর্থাৎ শিলিগুড়ির দিকে চলে যাচ্ছে, মহানন্দার দিকে। পাশাপাশি শুকনা এবং একই সঙ্গে নকশালবাড়ি দিয়ে নেপাল সীমান্তবর্তী যে মেচি নদী, সেই বরাবর একটা হাতির করিডোর রয়েছে। এবং এখন যে ধান উঠেছে জমি থেকে ধান কাটা হয়েছে, এই ধানের যে জমি, সেই সংলগ্ন চা বাগান বা বনবস্তি, উত্তরের প্রান্তিক শহরে হাতির উপদ্রব কিন্তু মারাত্মক আকারে বেড়ে গেছে। এবং বলা যেতে পারে বছরে গড়ে হাতির আক্রমণে মারা যায় 50 থেকে প্রায় 55 জন মানুষ। একই সঙ্গে ঘরবাড়ির যদি ক্ষয়ক্ষতির হিসাব যদি দেখেন, তা সরকারিভাবে প্রামাণ্য সেইভাবে তথ্য না পেলেও যেটা জানা যাচ্ছে যে প্রতি বছর উত্তরবঙ্গের এই অঞ্চলে প্রায় 200 থেকে 250টির মতন কিন্তু ঘরবাড়ি আংশিক এবং সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রাণহানি তো আমি আগেই বলেছি। পাশাপাশি ফসল, হেক্টরের পর হেক্টর কিন্তু জমিতে ফসল নষ্ট হচ্ছে। কিন্তু সবচেয়ে বড় বিষয়, এই যে করিডোর ধরে হাতির যে পাল, সেই কোনো পালে 20 থেকে 25টি, কোনো পালে 40 থেকে 50টি হাতি কিন্তু থাকছে। এবং যেটা জানা যাচ্ছে, বিশেষজ্ঞরা পরিষ্কারভাবে বলছেন যে একটা সময়, আজ থেকে যদি আমরা 30-40 বছর আগে ফিরে যাই, তখন কিন্তু এই যে হাতির যে করিডোরে এত বসতি ছিল না। তারও আগে যদি যাই, তখন কিন্তু এত চা বাগান, এত নগরায়ন কিন্তু হয়নি। অর্থাৎ পরিষ্কারভাবে যেটা জানা গেছে যে হাতির যে করিডোর বাধাপ্রাপ্ত হচ্ছে। হাতি একেবারে সংকোচ থেকে ডুয়ার্স দিয়ে একেবারে নেপালের মেচি সীমান্তবর্তী এলাকা দিয়ে হাতি যখন চলাচল করে, তার যে প্রায় একাধিক করিডোরের মধ্যে প্রায় 17টি করিডোর কিন্তু বাধাপ্রাপ্ত হয়ে বন্ধ হয়ে গেছে। তাহলে কি বলবেন? তাহলে কি হাতিরা কি চলছে না? না, হাতিরা কিন্তু চলাচল করছে। তারা বিকল্প পথ বেছে নিয়েছে, কেননা তাদের অতীতের যে সমস্ত করিডোর বা রুট যেগুলো ছিল, সেগুলো দিয়ে তারা বাধাপ্রাপ্ত হওয়াতে সেই হাতিরা কিন্তু নতুন পথ দিয়ে তারা চলাচল করছে। এবং সবচেয়ে বড় বিষয় যে জঙ্গল লাগোয়া যে সমস্ত ফ্রেঞ্জ বা রেভিনিউ ভিলেজ রয়েছে, যাদেরকে আমরা বনবস্তিবাসী বলে থাকি, ইভেন কি চা বাগান এবং গ্রামাঞ্চলের কিছু প্রান্তিক এলাকা যেগুলো জঙ্গল লাগোয়া রয়েছে, সেই সমস্ত এলাকার মানুষ মূলত কিন্তু তাদের কিন্তু কৃষি প্রধান এবং ধান তাদের প্রধান শস্য। এবং যে কারণে এই ধান পাকলে হাতি যেমন খেতে আসে, নতুন করে সরকারি উদ্যোগে শুরু হয়েছে ভুট্টার চাষের সম্প্রসারণ। এবং ধান একদিকে যেমন ধানের আকর্ষণে যেমন হাতি আসছে, একইভাবে ভুট্টা হাতির কিন্তু অন্যতম প্রিয় খাদ্য। যে কারণে ভুট্টার সন্ধানেও কিন্তু হাতির পাল আসছে। তারা তছনছ করে দিচ্ছে, হেক্টরের পর হেক্টর জমি তারা ক্ষতিগ্রস্ত করছে। এবং মানুষ যখন এই হাতিকে তাড়াতে যাচ্ছে, সেই সময় মানুষ এবং হাতির মধ্যে সংঘাত হচ্ছে। কেউ প্রাণে বাঁচতে, কেউ পালাতে গিয়ে, কেউ হাতি তাড়াতে গিয়ে তারা হাতির কবলে পড়ে কেউ মারাত্মকভাবে জখম হয়ে পঙ্গু হচ্ছেন, কেউ বা মারাও যাচ্ছেন। পাশাপাশি জঙ্গলে কাঠ কাটতে যাচ্ছে এক শ্রেণীর মানুষ, তারাও কিন্তু হাতির পালের সামনে পড়ছে। কিন্তু সবচেয়ে বড় বিষয় যে হাতি সচরাচর কিন্তু কোনো ক্ষতি করে না, যদি না তাকে কিন্তু রীতিমতো বলা যেতে পারে তাকে যদি প্রতিরোধ করা হয়। কিন্তু সাধারণ মানুষ, একেবারে প্রান্তিক গরিব মানুষ, তারা কি করবে? তাদের ফসল বাঁচাতে তারা বিভিন্ন টংঘর করে রেখেছে। এই টংঘরে থেকে তারা ফসল রক্ষা করে এবং আতশবাজি ফাটায়। এই যে আপনি দেখতেছেন গোটা এরিয়াটা, শুধু এটা ধান চাষই হয়। হ্যাঁ, কেন কি আমাদের কাছে কোনো বিকল্প, কোনো রাস্তা নাই। সেটার জন্য আমরা মজবুর হয়ে ওই ধানে লাগাই। পরশু দিনও খাইছে, কালকে 2 বার আসছিল, তাড়াইছি।
তাড়া করে। কখন রাতে কটার দিকে আসছিল? আজকে একটার দিকে তাড়াইছি একবার। কটা হাতি আসছিল? 9টা বাচ্চা। কতক্ষণ ছিল এখানে? এইখানে তো বোধহয় আধা ঘন্টা ছিল। তারপর বোধ পাইছি ওইখানে যখন খাইতে গেছে তখন আমরা তিরপালটা ওই যে টানছে তখন বোধ পাইছি। ওখানে ধরো যে আধা ঘন্টা। কত তাড়ানো যায় না। যখন আমার এই ঘরের পিছনে এই যে ধান ছিল, তারপর এই ভাই যখন হাতি আসছিল, ভাই দেখতে পায়, ভাই যখন লাইট মারছে ভাইকে তো তাড়া করছে। তখন ভাই পালায় ফোন করছিল ভাইস্তাকে, ভাইস্তা তখন আমাকে ডাকলো। তখন দুইজনে আসলাম। আসার পরে দেখি হাতি এখানে, বাকিগুলো তো এদিকে চলে আসলো। তারপর একটা কিন্তু তাড়া করলো। তারপর ভাইস্তা তো পালাই গেল। তারপর আমি কিন্তু একটুকুর যেন প্রাণে বাঁচলাম। 4টা পুঞ্জির ধান কিছু কিছু খাইছি। আচ্ছা, কত হবে? 10-15 মনের মতো খাইছে, বেশি বলা যাবে না। এখন এখানকার কৃষক জমি তো আছে, কিন্তু ওদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো না। যে কি ধান লাগায় সবাই, কেন কি প্রায় লোক ধান লাগাচ্ছে বলে সবাই ধান লাগাইতে হচ্ছে। এখন যদি অন্য ফসল যদি করা যায়, ওটার মধ্যে কিন্তু ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো না থাকাতে কৃষকরা সাহস পাচ্ছে না। এটাই আছে, না হলে তো কেউ তো চাইবে না যে আমি ধান লাগাবো আর হাতি খেয়ে শেষ করে দেবে। কৃষকরাও চাচ্ছে যে কি অন্য কিছু লাগাইলে আমার 2টা আয় হবে। খুবই কঠিন ব্যাপার এখান থেকে ধান তোলা আমাদের জন্যে। মনে একটা কৃষক কঠিন পরিশ্রম করে, রোদে পুড়ে তারপরে ধান টান লাগানোর পর তারপরে হাতির অত্যাচার। কেউ হয়তো 3 বিঘা 4 বিঘা 5 বিঘা জমি ধান করলো, কিন্তু ধান ঢুকলো ঘরে 2 বিঘা 3 বিঘা। তবুও এবার আমাদের অনেকটা সেভ হয়েছে আগের বারের তুলনায়। কিউআর টু টিম হওয়া আর আমরা ইলেকট্রিকের কাজ করানোর কারণে অনেকটা সেভ হয়েছে। ফাল তো ওই যে ভাল হয়, কিন্তু ঠিক ম্যাচুয়ার্ড হওয়ার সময় ওই সামনে আমার জলঢাকা ফরেস্ট আছে, চাপড়ামারি সেঞ্চুরি এরিয়া আছে, ওখান থেকে দল হাতে এসে অ্যাটাক হয়। কয়বার ধানকে বাঁচানোর জন্য ডিউটি পার্টিদের সাথে ইনজোর্ডও হয়ে যায় হাতের সাথে। লোকের কাছে টাকা নেই, আর ধানটা খুব সহজভাবে তারা মানে নিতে পারে। যে কারো কাছ থেকে ধান নিয়ে নিল, যেটা শুধু আমাদের পঞ্চায়েত মেম্বার বললেন, কারো বাড়ি থেকে 3-4 টিন ধান নিয়ে ছিটিয়ে করে দিল। কিন্তু সরকার যদি গ্রামের কৃষককে সহযোগিতা করে, তাহলে হয়তো চা বাগান লাগালে পরে সবসময় একটা মনে করো তাদের খুব বড় সুবিধা হবে। এখানে চা গাছের জন্য খুব উপযুক্ত জায়গা, উঁচু নিচা জমিন আছে, হলুদ আছে, আদা আছে, সেরিকালচার আছে, অনেক কিছু আছে। কিন্তু ওখান তো যেমন হলুদ লাগাইতে গেলে আপনার আর চারা খুঁজতে হবে, কিনতে হবে। হ্যাঁ, আর আমরা তো কী করি, ধান লাগাইলে পরে একদম সারাল সজাতে আছে। আমার কাছে ওই চারা না থাকলে আমি পাশে একটা কৃষক থেকে 4 টিং নিয়ে নিলাম, 40 কিলো নিয়ে নিলাম, আমার জন্য হয়ে গেছে, আমার জমিতে ধান লাগাই দিলাম। তো সরকার যদি সহযোগিতা করে, গরিব মানুষ তো তাদের নিজের পক্ষে করা সম্ভব না। সরকার যদি নিজের আগ্রহ দেখায়, কৃষকদের যদি বলে তোমাদের যা যত জমিন আছে আমরা কিছু সহযোগিতা করছি, তোমরা চা বাগান লাগাও বা আদার কথাও বললেন, বিকল্প অনেক রাস্তা আছে, কিন্তু মানে গরিব লোকের পক্ষে করা সম্ভব হচ্ছে না আর কি। সরকার সহযোগিতা করলে খুব সহজে হয়ে যাবে আমার মনে হচ্ছে। ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো না থাকাতে মজবুর হয়ে কৃষকরা ধান করতে শেখে। আরও একটা বড় বিষয় যে বন্যপ্রাণ বিভাগ, অর্থাৎ বন দপ্তরের যে বন্যপ্রাণ বিভাগ, তার কিন্তু বিভিন্ন ওয়াইল্ড লাইফ স্কোয়াড রয়েছে। সেই স্কোয়াড কিন্তু যখন খবর পায়, তারা সেই সমস্ত উপদ্রুত বন্যপ্রাণী এলাকায় তারা কিন্তু ছুটে যান। কিন্তু মানুষের মধ্যে মাঝে মধ্যেই কিন্তু এক ধরনের অভিযোগ রয়েছে যে স্কোয়াডকে খবর দেওয়া হলেও তারা নির্দিষ্ট সময় আসেন না, যে কারণে দেরিতে আসার ফলে ততক্ষণও কিন্তু যা ঘটার তা কিন্তু সব রীতিমতো শেষ হয়ে গেছে। পাশাপাশি এই ওয়াইল্ড লাইফ স্কোয়াডগুলো পরিকাঠামোগত দিক থেকে তারা পিছিয়ে রয়েছে। এখনও তারা অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র যেমন পায়নি, শুধুমাত্র আতশবাজি, বাজি পটকা এবং কিছু সার্চ লাইট এবং কিছু পুরনো আমলের যে বন্দুক, সেই সমস্ত দিয়েই তারা বন্যপ্রাণীকে তারা সামাল দেয়। পাশাপাশি আরও একটা বড় বিষয় যে এই সমস্ত স্কোয়াডের গাড়ি যে সমস্ত রয়েছে, সে গাড়িগুলোও কিন্তু বলা যেতে পারে প্রায় মেয়াদ উত্তীর্ণ, এবং অনেক গাড়ি কিন্তু অচল এবং অকেজো হয়ে গেছে, যে কারণে সে গাড়ির স্পিডও নেই, যে কারণে ঘটনার খবর পেয়েও বন্যপ্রাণী লোকালয়ে ঢুকেছে, সেই খবর পেয়েও তারা কিন্তু সেই ঘটনাস্থলে পৌঁছতে
তাদের রীতিমতো অনেক দেরি হয়, ততক্ষণে কিন্তু যা সর্বনাশ হওয়ার হয়ে গেছে। এই রকম পরিস্থিতির মধ্যে যেটা দেখা যাচ্ছে যে মানুষ এবং বন্যপ্রাণীর সংঘাত কিন্তু বেড়েই যাচ্ছে। এবং শুধু হাতি নয়, হাতির পাশাপাশি কিন্তু রয়েছে বাইসন, অর্থাৎ যাকে আমরা ইন্ডিয়ান গৌড় বলি। এবং এই হাতির পাশাপাশি উত্তরবঙ্গে আরও একটি বড় বিষয় রয়েছে লেপার্ড, যাকে আমরা বলি চিতাবাঘ। এবার আমরা সেই চিতাবাঘের কথাই কিন্তু মানুষের কাছ থেকে শুনবো এবং সেই বিষয়টি তুলে ধরবো যে চিতাবাঘের সঙ্গে মানুষের যে সংঘাত কিভাবে হচ্ছে। রাত্রে হঠাৎ করে আমরা যেখানে ওই দিন খাঁচাতে বাঘ পড়েছিল ওইখানে দেখতেছি হঠাৎ করে আর একটা বাঘ সেম যা ওই লেপার্ড আসছিল, ওইটা দেখতে পাইলাম আমরা। দেখতে তো কিউআরটি টিমগুলো পাইছিল, কিন্তু ওরা ডাকলো, পরে আমরাও দেখতে পাইলাম ওইখানে আসছিল। কতক্ষণ ছিল ওইখানে 15 মিনিট মতো ছিল প্রায়। তারপরে? আমরা ওই বোম মারলাম, তাও পালায় না। আচ্ছা, এখানে তো ফুটপ্রিন্ট দেখা যাচ্ছে দুটো চিতাবাঘের। দেখতে তো অনেকগুলোই পাওয়া যাচ্ছে, কিন্তু এখন 2টা না 3টা এটা আমরা সঠিক বলতে পারলাম না। আমরা দেখলাম একটা। আচ্ছা, এখানে কি তাহলে আতঙ্ক মানে ওই দিন একটা নিয়ে গেছে, ওইটা নিয়ে যাওয়ার পরে তো গ্রামবাসীদের মনে তো অনেক একটু সান্ত্বনা পেয়েছিল, কিন্তু কালকে আবার দেখতে পেয়ে আবার আতঙ্কিত। আচ্ছা, এখানেই না একটা মেয়েকে তুলে নিয়ে মেরে ফেলেছিল? এইখানে এক্সাক্ট এইখানে না, কিন্তু এইখান থেকে প্রায় 100 মিটার দূরে ওর ওই মেয়েটাকে নিয়ে গেছিল, ওর বাড়ি প্রায় 100 মিটার দূরে। কিন্তু ওই দিন তো আমাদের এইখানে লাগাইছিলাম খাঁচা, ওইখানে পড়েছিল একটা বাঘ, চিতাবাঘ, মেল ছিল। তো আমাদের গ্রামবাসীদের ডাউট এটা মনে হয় ফিমেলটা ওর পার্টনার হইতে পারে। কালকে যেখানে পড়েছিল ওইখানে আইসে ও 15 মিনিট ছিল, তারপরে বোম টোম মারলাম, লোক আইসে দাঁড়াইলাম, তখন জঙ্গলে ঢুকছে। মানুষ এবং বন্যপ্রাণীর সংঘাতে বাংলা কি বলছে, সেখানে আমরা হাতি এবং বাইসনের কথা বলেছি। এবার আমরা চলে এসেছি চা বাগানে। উত্তরবঙ্গের এই চা বাগানে সবচেয়ে বড় সমস্যা, হাতি তো আছেই, কিন্তু গুরুতর সমস্যা হচ্ছে লেপার্ড, যাকে আমরা চিতাবাঘ বলে থাকি। এবং এই যে চা বাগান, এই চা বাগানে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, এই চা বাগানের গাছগুলোর ভেতরে রয়েছে তাদের সেচ খাল, অর্থাৎ যে জল সেই সেচ খাল দিয়ে যায়, সেই জায়গাটি রীতিমতো স্যাঁতস্যাঁতে হওয়ার কারণে লেপার্ড বা চিতাবাঘের বলা যেতে পারে আদর্শ তাদের আশ্রয়স্থল হচ্ছে চা বাগানের মাঝখান দিয়ে যে সেচ খাল, সেই নালা। যে কারণে চা বাগানের শ্রমিকরা যখন এই চা পাতা তুলতে যায় বা চা পাতা তারা ছাঁটতে অর্থাৎ প্রুনিং করতে যায়, সেই সময় তারা কিন্তু লেপার্ডের খপ্পরে পড়ে। এবং সবচেয়ে বড় বিষয়, এই যে লেপার্ড, এই লেপার্ডের এই যে ঘটনা যেটা ঘটছে, এই লেপার্ড ঘন ঘন যে চা বাগানে তারা বসতি করছে, তারা রীতিমতো বলা যেতে পারে বিশেষ করে স্ত্রী লেপার্ডরা তারা এখানে কিন্তু প্রসব করতে আসছে, একের পর এক তারা কিন্তু এখানে তারা শাবকের জন্ম দিচ্ছে। এবং অনেক সময় দেখা যাচ্ছে যে চা শ্রমিকরা চিৎকার করার পরেও তার উপরে কিন্তু বলা যেতে পারে এই যে লেপার্ড তারা কিন্তু ঝাঁপিয়ে পড়ছে এবং বহু চা শ্রমিককে তারা জখম করেছে। লেপার্ড রীতিমতো বলা যেতে পারে যে আচরণগত বা তার বিভিন্ন রকম বৈশিষ্ট্যের দিক থেকে এখন লেপার্ডের চরিত্র কিন্তু বদলে যাচ্ছে। বলবেন কেন? তার কারণ হচ্ছে যে গত 3-4 বছর ধরে দেখা গেছে আলিপুরদুয়ারের হান্টাপাড়া চা বাগান থেকে শুরু করে এই জলপাইগুড়ির ডুয়ার্সের যে খয়ের কাটা যে সমস্ত এলাকা কিংবা আলিপুরদুয়ারের ফালাকাটা, জটেশ্বর, এই সমস্ত এলাকায় যেটা দেখা গেছে যে একটু পূর্ণবয়স্ক পুরুষ যে লেপার্ড বা চিতাবাঘ কিন্তু ছোট ছোট যে সমস্ত শিশু অর্থাৎ প্রায় 8 থেকে প্রায় 12 বছরের মধ্যে তাদেরকে মুখে করে তুলে নিয়ে যাচ্ছে। এটা কি করে হয়? এটা তো সেই জিম করবেটের নরখাদক কি চিতাবাঘ, সেই প্রশ্ন নিয়েও কিন্তু বন দপ্তর আজকে গবেষণা শুরু করেছে, রিসার্চ শুরু করেছে বিভিন্ন গবেষকরা। কেননা সম্প্রতি দেখা গেছে যে নাগরাকাটার খেরকাটা এলাকায় বাড়ির উঠোনে বসে বাসন মাজছিল 12 বছরের এক কিশোরী এবং তাকে রীতিমতো মুখে করে তুলে নিয়ে যায়, তাকে ক্ষতবিক্ষত অবস্থায়, মৃত অবস্থায় তাকে পাওয়া যায়। এরকম একাধিক ঘটনা ঘটেছে। লেপার্ড শুধু চা বাগানে প্রসব করতেই যে সে আশ্রয় নেয় তা কিন্তু নয়, রীতিমতো বলা যেতে পারে মানুষের রক্তের স্বাদও কিন্তু লেপার্ড পেয়েছে। এবং যে কারণে প্রতিনিয়ত চা বাগানে আমরা দেখে যাচ্ছি এই যে মানুষ বন্যপ্রাণী সংঘাতের অন্যতম একটি মাধ্যম হচ্ছে এই চিতাবাঘ। চিতাবাঘ কিন্তু থাকবেই, তা না থাকলে কিন্তু চা বাগানের এই ঘটনা কিন্তু ঘটবে না। যদিও চিতাবাঘ দেখা যাচ্ছে যে গ্রামাঞ্চলে খুব কম সংখ্যক আসলেও চা বাগানে তারা যে সমস্ত গবাদি পশু চা শ্রমিকরা প্রতিপালন করে থাকে সেগুলোই খেতে আসে। এবং বহু সময়
দেখা যায় যে প্রায় মাসের পর মাস ধরে সেই চিতাবাঘ শুধু একটি নয় একাধিক চিতাবাঘ থেকে যায় এবং এই চিতাবাঘগুলোকে রীতিমতো কাবু করার জন্য বন দপ্তর খাঁচা পাতে, খাঁচা পাতার পর তারা যেমন খাঁচাবন্দি হয়, তারপরেও দেখা যায় সেই এলাকায় কিন্তু চিতাবাঘের আক্রমণ কিন্তু কমেনি, যে কারণে চিতাবাঘকে তাড়াতে গিয়ে তারা যেমন সজোরে চিৎকার করে ওঠে একসঙ্গে একাধিক শ্রমিক, পাশাপাশি বাজি পটকা তারা ফাটায়, অন্যদিকে ঢোল করতালও তারা ফাটিয়ে চিতাবাঘকে সেই এলাকা থেকে পালাতে তারা বাধ্য করে, কিন্তু তার শাবকরা থেকে যায়। বহু সময় দেখা যায় যে সেই শাবকরা কিন্তু থেকে যায়, তারপরে বন দপ্তর সেই শাবকগুলোকে উদ্ধার করে নিয়ে যায়। কিন্তু এই চিতাবাঘের যে আক্রমণে রীতিমতো বলা যেতে পারে উত্তরবঙ্গে রীতিমতো ডুয়ার্স এলাকাতেই কিন্তু সবচেয়ে বেশি মানুষ কিন্তু আক্রান্ত হচ্ছে এবং গড়ে যদি দেখা যায় যে বছরে এই চিতাবাঘের আক্রমণে প্রায় 100-র বেশি মানুষ কিন্তু আক্রান্ত হচ্ছেন, জখম হচ্ছেন। মৃত্যুর ঘটনা খুবই কম, কেননা গত 3-4 বছরে 3 থেকে 4টি শিশুকে চিতাবাঘ মুখে করে তুলে নিয়ে গেছে। জলপাইগুড়ির মালবাজারের বেদগাড়া একটি এলাকায় এক মহিলাকে রীতিমতো কিন্তু বলা যেতে পারে একদিকে বেদগাড়া, অন্যদিকে আলিপুরদুয়ারে ফালাকাটার জটেশ্বরে রীতিমতো একটি শিশুকে মাথা এবং ধর দুটোকে আলাদা করে দিয়েছে। কি মারাত্মক ঘটনা, যে রীতিমতো যে ধরনের ঘটনা আমরা রয়্যাল বেঙ্গল টাইগারের ক্ষেত্রে আশা করি, একটা পূর্ণবয়স্ক চিতাবাঘ কী করে একটি শিশুকে তুলে নিয়ে যাচ্ছে, মহিলার উপরে চড়াও হচ্ছে, মাথা থেকে ধরকে আলাদা করে দিচ্ছে, এই ধরনের রীতিমতো মর্মান্তিক যে বা চাঞ্চল্যকর ঘটনা এই ডুয়ার্সেই কিন্তু ঘটছে এবং এই লেপার্ডের সংখ্যাও কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেছে। বন দপ্তরের কাছে কিন্তু অনেক রকম প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে, তারা কিন্তু বিভিন্ন রকম ব্যবস্থা নিয়েছে, বিশেষ করে অ্যাওয়ারনেসের ক্ষেত্রে তারা কিন্তু খোল করতাল বাজানোর কথা বলছেন, তারা হুইসেল দিতে বলছেন, আতশবাজি ফাটাতে বলছেন কাজে যাওয়ার সময়, পাশাপাশি তারা চিৎকার করতে বলছেন চা পাতা তুলতে যাওয়ার সময়, যাতে আশপাশে ছেচখালের মধ্যে যদি চিতাবাঘ থাকে তাহলে সে সরে যাবে। এরকম ঘটনা করেও কিন্তু চিতাবাঘের আক্রমণ আটকানো যাচ্ছে না। কিন্তু গড়ে দেখা যাচ্ছে যে এই চিতাবাঘ কিন্তু গড়ে এই যে প্রতি বছরে প্রায় 3 থেকে 4টি করে তারা শাবকের জন্ম দিচ্ছে। স্বাভাবিকভাবে চিতাবাঘের সংখ্যা বেড়ে যাচ্ছে। এই রকম পরিস্থিতির মধ্যে যদি চিতাবাঘের সংখ্যা বেড়ে যায়, পাশাপাশি অন্যান্য যে সমস্ত বন্যপ্রাণী যেগুলো আক্রমণ করছে, বিশেষ করে হাতিরও সংখ্যা কিন্তু বেড়ে গেছে। এই পরিস্থিতিতে মানুষ এবং বন্যপ্রাণীর সংঘাত কিন্তু বাড়ছে, বন দপ্তরের কাজও বাড়ছে, কিন্তু আরও নতুন নতুন পন্থা বা বিকল্প কোনো পরিস্থিতি বা কোনো অবলম্বনকে বাঁচতে হবে, যেখান থেকে মানুষ এবং বন্যপ্রাণীর যে সংঘাত তাকে আটকানো যেতে পারে। নইলে কিন্তু মানুষের মৃত্যু যেমন ঘটছে বন্যপ্রাণীর আক্রমণে, একইভাবে ফসলের ক্ষতি হচ্ছে, অন্যদিকে স্কুলে যে সমস্ত মিড ডে মিলের যে সমস্ত খাদ্য সামগ্রী চাল ডাল রাখা হয় সেগুলো খেতে আসে হাতির পাল, তারা রীতিমতো সেগুলো না পেয়ে রীতিমতো সেই স্কুল বিল্ডিংকে ভাঙচুর করে তারা সেই রীতিমতো চাল ডাল তারা খেয়ে যায় এবং যে সমস্ত ধান কেটে জমিতে রাখা হয় সেই ধানও কিন্তু তারা তুলে নিয়ে চলে যাচ্ছে। স্বাভাবিকভাবে মানুষ এবং বন্যপ্রাণীর সংঘাত কিন্তু বাড়ছে। আবার এটাও ঠিক যে যখনই কোনো বন্যপ্রাণী লোকালয়ে ঢুকছে তখন উৎসাহী জনতার মধ্যে একটি জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে তারা মোবাইলে ছবি তোলা এবং সেলফি তোলা, এটা কিন্তু আরও সাংঘাতিক আকার ধারণ করেছে। এই ঘটনা থেকে বিরত থাকতে বলছে বন দপ্তর। স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গের বনের সঙ্গে বন্যপ্রাণীর সম্পর্ক কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। মানুষ এবং বন্যপ্রাণীর মধ্যে যে সংঘাত ঘটছে তা এই সংঘাতের কবে নিরসন হবে তা কিন্তু এখনও জানা নেই। প্রদীপ সরকারের রিপোর্ট।